দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন। গণভোট আয়োজনের পক্ষে রাজনৈতিক দলগুলো। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। তখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে। গণতন্ত্রে ফিরতে দ্রুত নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের প্রত্যাশা জাতিসংঘ আবাসিক সমন্বয়কের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত হবে শিগগিরই, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক এমপি মোজাম্মেল গ্রেফতার। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি 1042 জন। মশা নিধন কার্যক্রম জোরদারের তাগিদ। এবং শারজায় সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য হোয়াইট ওয়াশ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। পদ্ধতিগত পার্থক্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে কিছুটা ছাড় দিয়ে ঐক্যমত্য গড়তে রাজি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চতুর্থ বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন রাজনৈতিক নেতারা। জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার কথা বলেছে বিএনপি। অন্যদিকে নভেম্বরের মধ্যে গণভোট দাবি করেছে জামায়াত ইসলামী। হাসান আল মাহমুদের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার চতুর্থ বৈঠকে বসে ঐকমত্য কমিশন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ, গণভোট ও জাতীয় সংসদের মাধ্যমে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। যে দলগত অবস্থান থেকে অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জনগণ যদি রায় দেয় তাহলে পরবর্তী সংসদ জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তবে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের দাবি করেছে জামাত। এর আগে সংবিধান আদেশের মাধ্যমে তা কার্যকরেরও দাবি করে দলটি। আমরা আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি, এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানেও ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। পরবর্তী সংসদ নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। যেমন বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী 8 অক্টোবর আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহসা নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোহিঙ্গা প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত জাতিসংঘ সব ধরনের সহায়তা দেবে বলে জানান তিনি। ফরুক বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। রোববার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
বৈঠকে রোহিঙ্গা সংকট, জাতীয় ঐকমত্য, ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা মানবতা বিরোধী অপরাধে শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় রোববার সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। কুষ্টিয়ার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। গণহত্যার দায়ে দলীয়ভাবে বিচার প্রক্রিয়া চালুর লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন হলেও তদন্তে এখনও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত হবে। দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিন সিরাজগঞ্জে 3 জনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আর হেনরি ও আরও 2 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ার 6 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে 4 আসামি পলাতক। 5 আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে, চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শারদীয় দুর্গাপূজায় অসুর প্রতিমায় দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল ফ্যাসিস্ট ও তাদের দোসররা। রোববার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টার অভিযোগ করে তিনি বলেন, ধর্ষণের অভিযোগে তুলকালাম হলেও মেডিকেল প্রতিবেদনে তার প্রমাণ মেলেনি। জানাচ্ছেন ঝর্ণা রায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ও দুর্গাপূজায় মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর বিষয়ে আলোচনা হয়। জানানো হয়, দুর্গাপূজায় দেশের 17টি মন্দিরে ভাঙচুর এবং 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসর বুদ্ধিজীবীদের মদতে অসুর প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত ছিল। এর সঙ্গে প্রতিবেশী দেশে প্রতিমায় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যোগসূত্র দেখছেন তিনি। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা হয়েছিল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ধর্ষণের অভিযোগে তুলকালাম হলেও মেডিকেল রিপোর্টে তার আলামত মেলেনি। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়। সেনাবাহিনী যেমন আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার ঘটনায় আটক শিক্ষার্থীর বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃত 9 জনের মধ্যে 7 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, বাকি 2 জনের একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 212 জনে, আর শনাক্ত রোগী বেড়ে 49,907 জনে দাঁড়িয়েছে। সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিএ মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও তিনি রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। বাজারে কাঁচা মরিচের দামের ঝাঁজ কিছুটা কমেছে। রোববার পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা, তবে খুচরা বাজারে গুনতে হচ্ছে প্রায় 300 টাকা। রান্নার অত্যাবশ্যকীয় এই উপকরণের বাজার দরের অস্থিরতায় দিশেহারা সাধারণ ক্রেতারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। খুচরা বাজারে 1 কেজি কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 300 টাকা, যে টাকায় মিলবে মুরগির 2 কেজি মাংস। শুনে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা এমনই। মরিচের দামের তেজে বাজারে দাঁড়িয়ে থাকাই যেন দায়। ঝালপ্রেমীদের জন্য সংবাদটি দুঃখজনক তো বটেই, সেই সঙ্গে কাঁচামরিচ কিনতে গেলে ফাঁকা হবে পকেট। মরিচের দাম তো আকাশ ছোঁয়া, কম কিনতেছি, তারপরেও কেন বাড়তি। তবে মরিচের উত্তাপ কিছুটা কমতে শুরু করেছে, যদিও তার নাগালের বাহিরে। পুজোর ছুটি জুড়ে খুচরা বাজারে কাঁচামরিচের দাম ছিল 400 থেকে 500 টাকা। রবিবার তা বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। কালকে 450 এরকম আর কি, 450-400 টাকা কেজি। জি, আগের চাইতে একটু কমছে। আজকে ব্যস্ত আছি আবার আপনাকে 280 টাকা কেজি। তবে পাইকারি বাজারের দাম আরো কম। কাউরান বাজার ঘুরে দেখা যায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 180 টাকা দরে। সরবরাহ বাড়তে থাকায় দাম আরো কমবে বলে জানান বিক্রেতারা। ভারত খুলে দিছে, আগে বন্ধ ছিল, কোদালে বন্ধ ছিল, এজন্য আমরা মাল পাইছি না, আর আপনারা মাল পাই নাই, এই কারণে দাম বেশি হয়েছে। 300-350 টাকা কেজি। অনেককে ধাক্কায় এলাম 150 টাকা কেজি, 160 টাকা কেজি। এখন আরো কমানোর আশঙ্কা আছে আর কি। মরিচের দামের এই উঠানামায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা চান বাজার তদারকি জোরদার করা হোক। এক পা মরিচ কিনছি 80 টাকা দিয়া, 70 টাকা দিয়া, এত দাম হইলে আমরা খামু কেমনে? কাঁচা মরিচের কথা বলে লাভ নাই, যেহেতু আর দাম বেশি সব করার কিছু নয়। যেখানে আধা কেজি লাগে সেখানে 250 গ্রাম কিনতে হবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য। কোথায় ঘাটতি আছে, কোথায় সমস্যা, এগুলি আসলে দেখার দরকার। আমার হাতের এই 1 মুঠ মরিচের দাম 25 টাকা। মরিচের ঝাল শুধু তরকারিতেই নয়, এবার মরিচের ঝালে পুড়ছে পুরো বাজারও। আকাশচুম্বী এই দামে ক্রেতার পাশাপাশি নাজেহাল বিক্রেতারাও। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। কুমিল্লার হোমনায় বজ্রপাতে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমা জানান, রোববার বিকাল 3টার দিকে ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় বজ্রপাতের কবলে পড়ে 3 জনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে থাকে শরীফ ও শিফা। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য একটি ফার্মেসিতে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত মার্সিডিজ বেঞ্চ ও হোন্ডা প্রেজেন্স সোসিও ক্যাম্প 12 এর দ্বিতীয় কর্মশালা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে অংশ নেওয়া 624 দলের মধ্যে 30টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন নভানা সিএনজি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমরানুল কবির। কর্মশালাটি সমন্বয় করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সিনিয়র লেকচারার নাজমুন নাহার। কর্মশালাটি তরুণদের সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে জানান আয়োজকরা। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের সফলতার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো স্বর্ণ পদক সহ 4টি পদক এবং একটি অনারেবল মেনশন অর্জন উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনে আয়োজন করে। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির পরিচালক শাপার আলম বলেন, তরুণ শিক্ষার্থীদের এই সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলবে। গত 21 থেকে 27 সেপ্টেম্বর সোচির সিরিয়াস কনফারেন্স সেন্টারে এই প্রতিযোগিতায় 20টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশের 6 সদস্যের দল অংশ নেয়। রংপুর, লালমনিরহাট ও নীলফামারীতে অনবরত বৃষ্টির পর আকস্মিক ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অন্তত 35 জন। গাছপালা উপড়ে পড়ে বন্ধ ছিল সড়ক যোগাযোগ। ধান, গম, ভুট্টা সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রংপুরে ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে 8 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রোববার সকালে কয়েক মিনিটের ঝড়ে তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলায় কাঁচা ও আধা পাকা ঘর ভেঙে যায়, উপড়ে পড়ে গাছপালা। এতে আহত হয়েছেন নারী, শিশু সহ প্রায় 20 জন। এছাড়া আমন ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর ও চরনোহালি গ্রামে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি। বৃষ্টির মধ্যে হঠাৎ শুরু হওয়া ঝড়ে টিন শেড, আধা পাকা ও কাঁচা ঘর মুহূর্তেই ভেঙে পড়ে। এতে আহত হয় কমপক্ষে 10 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুশ্চিন্তা বেড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। 1.5 থেকে 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 12-14 জন মানুষ ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। হঠাৎ কি যে বাতাস এসে এরকম ঘর দূরে খেয়ে হয়ে গেল, তখন সকালে আমি হাউ খাওয়ার পর দৌড়ি মেডিকেল দৌড়িলাম। আর ফ্যামিলি সহ সবাই ঘরে ছিলাম। হঠাৎ করে বাতাস উঠিয়ে আসিয়ে বিল্ডিং ভাঙি আমার ঘরে পড়লো। আমার ঘর দিয়ে রাখলাম না, আমি যে দায়িত্ব থাকবো তারা আমার আশ্রয় নেই। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানোর কথা জানান ইউপি চেয়ারম্যান। ইতিমধ্যে আমি সরেজমিনে 112টি পরিবারকে চিহ্নিত করতে পেরেছি। তারা একেবারেই কঠিনভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাছাড়া আরো ছোটখাটো মিলে আমার শ্রুতিধর জামির বাড়ি, নোহালি মিলে 5 শতাধিক পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ঘরটা মেরামত করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করতে চাচ্ছি। তাদেরকে তাৎক্ষণিকভাবে 30 কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই তালিকা সম্পূর্ণভাবে করে আমরা জেলা প্রশাসক বরাবর পাঠাবো। ওখান থেকেও কিছু আর্থিক সহযোগিতা যদি আনতে পারি সেটাও তাদের জন্য উপকার হবে। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে দিন কাটছে 40টি পরিবারের। ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুন সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে অতিবৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের 4টি নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয় রোববার সকাল 9টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত অথবা এর কাছাকাছি সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীগুলোর পানি আগামী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।